ডিয়ার স্টুডেন্টস, আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছি। কারেন্ট ইলেকট্রিসিটির কারশফস ল নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে প্রথমেই যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, রোধের পরিমাপ, অর্থাৎ রোধকে কিভাবে পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে মনে করো এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স আর, এই আরকে মাপতে হবে। ওমস ল এর মাধ্যমে একে সার্কিটে ইনক্লুড করে কিভাবে মাপা হয় আমরা দেখে নিই। আরকে আমরা একটা ব্যাটারির সঙ্গে অ্যাড করলাম। এটা একটা কি সুইচ, এর ইএমএফ হচ্ছে ই মনে করলাম, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 0 ধরলাম। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে আই, ঠিক আছে। আর এর এগেনস্টে আর এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট পাস করবে যদি কিকে ক্লোজ করা হয়। ঠিক আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ সেলের। ওকে, তাহলে আর এর দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি মাপতে পারি ভি, আর সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আই যদি মাপতে পারি, তাহলে আমরা ওমস ল অনুযায়ী লিখতে পারবো কি না, তো ভি ইকুয়াল টু আই আর। ওকে, और আর ইকুয়াল টু ভি বাই আই। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ভি এবং আই মাপতে পারি তাহলে কিন্তু আর এর ভ্যালু আমরা পেয়ে যাব। ওকে, তাহলে ভি মাপার জন্য আমরা কি করি, আর এর দুই প্রান্তে আমরা ভোল্ট মিটার লাগাই। ভোল্ট মিটার কি মাপে? ভোল্ট মিটার পোটেনশিয়াল ডিফারেন্স মাপে, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মাপে। এটা হলো ভোল্ট মিটার ভি। তাহলে আর এর দুই প্রান্তে আর এর সঙ্গে সমান্তরাল সমবায়ে আমরা একটা ভোল্ট মিটার লাগাই। ঠিক আছে, ভোল্ট মিটার সবসময় সমান্তরাল সমবায়ে লাগাতে হয়। ওকে, এই ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স মনে করলাম আর ভি। ওকে, আর আর ভি খুব উচ্চ মানের হয়। ভোল্ট মিটারের রোধ হয় কি না, তো খুব উচ্চ মানের, আইডিয়ালি আর ভির মান ইনফিনিটি হয়। ঠিক আছে, আর এখানে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে সেটা মাপার জন্য আমরা এখানে একটা অ্যাম মিটার লাগালাম। এটা হলো অ্যাম মিটার। অ্যাম মিটার রেজিস্ট্যান্স কত মনে করলাম আর এ। আইডিয়ালি অ্যাম মিটারের রেজিস্ট্যান্স কি হয় না, তো 0 হয়। অর্থাৎ অ্যাম মিটারের রেজিস্ট্যান্স খুব কম হয় আইডিয়ালি, অর্থাৎ আদর্শ বা আইডিয়াল কেসে আমরা কি বলবো, অ্যামিটার রেজিস্ট্যান্স 0। এখন আমরা খুব কম মানের একটা রেজিস্ট্যান্স মনে করলাম আর এ অ্যামিটারের। ওকে, তাহলে এই ভোল্ট মিটার দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স ভি মাপার জন্য আমরা ভোল্ট মিটারকে কি করেছি, সমান্তরাল সমবায়ে অ্যাড করেছি। আর কারেন্ট আইকে মাপার জন্য আমরা সার্কিটে সিরিজে, অর্থাৎ সার্কিটের সঙ্গে শ্রেণী সমবায়ে আমরা একটা অ্যাম মিটার যোগ করেছি। তাহলে দেখো যে সার্কিটে যে রেজিস্ট্যান্স আর ছিল আগে, তার সঙ্গে ভোল্ট মিটার আর অ্যাম মিটার যুক্ত হওয়ার ফলে সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না? নিশ্চয়ই চেঞ্জ হবে, কারণ সার্কিটে আমরা আরও দুটো ইলেকট্রিক্যাল ডিভাইস, একটা ভোল্ট মিটার, একটা অ্যাম মিটার আমরা অ্যাড করেছি, তাই না? ফলে এই সার্কিটের তুল্য রেজিস্ট্যান্স কত হবে? দেখো, ভোল্ট মিটার আর এই রেজিস্ট্যান্স আর এটা কিভাবে আছে, সমান্তরাল সমবায়ে আছে। মনে করি এদের তুল্য রোধ হচ্ছে R1, তাহলে R1 ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি, সমান্তরাল সমবায় ফর্মুলা অনুযায়ী 1/R1 ইজিক্যাল টু 1/R প্লাস 1/RV। therefore R1 ইজিক্যাল টু কি হবে না, তো R ইন্টু RV বাই R প্লাস RV। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই ফর্মুলা অনুযায়ী সমান্তরাল সমবায় ফর্মুলা ইউজ করো, 1/R1 ইজিক্যাল টু 1/R প্লাস 1/RV ইজিক্যাল টু R ইন্টু RV, আর উপরে RV plus R, therefore R1 is equal to
কি হবে আর আর ভি বাই আর প্লাস আর ভি। ঠিক আছে, আমি একবারই এটা লিখেছি। বেশ, এবার এই রেজিস্ট্যান্সের সঙ্গে অ্যামমিটারের রেজিস্ট্যান্স কীভাবে আছে, শ্রেণী সমবায় আছে। ফলে সার্কিটের এখন তুল্য রোধ আর টু ইজিক্যাল টু আর ওয়ান, অর্থাৎ এর টোটাল রেজিস্ট্যান্স কত হয়েছে আর ওয়ান, প্লাস অ্যামমিটারের রেজিস্ট্যান্স কত আর এ। ওকে, তাহলে আর ওয়ানের যদি ভ্যালু আমরা বসাই, তাহলে কি বসাবো, আর 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 ভি বাই আর প্লাস আর ভি প্লাস আর এ। ওকে, তাহলে সার্কিটের রেজিস্ট্যান্স কিন্তু আর থাকলো না। থাকলো না, কারণ কি না, তো ভোল্টমিটার আর অ্যামমিটার যোগ করার ফলে আর এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এবার আর এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কি, এই দুই প্রান্তের মধ্যে আগে রেজিস্ট্যান্স কত ছিল, 8 ছিল। এবার ভোল্টমিটার যোগ করার ফলে কি হয়েছে, এই দুই প্রান্তের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুও চেঞ্জ হয়ে গেছে, আর1 হয়েছে। ঠিক আছে, ফলে এই দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? ফলে আই এবং ভি দুটোই কি হবে না, তো চেঞ্জ হবে। বোঝা গেল? বুঝতে পারলে ব্যাপারটা? কি বললাম, আমরা মাপতে গেছিলাম ভি আর আই মাপতে গিয়ে আমরা ভোল্টমিটার আর অ্যামমিটার লাগিয়েছি। ভোল্টমিটার আর অ্যামমিটার লাগাতে গিয়ে কি করেছি, আমরা সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটাই চেঞ্জ করে ফেলেছি। তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স চেঞ্জ হলে কি হবে না, তো আয়ের ভ্যালু চেঞ্জ হবে, তাই না? রোধ কমে গেলে আয়ের ভ্যালু বেড়ে যাবে, রোধ বেড়ে গেলে আয়ের ভ্যালু কমে যাবে। বুঝতে পারলে? আর 2 নম্বর কি না, তো ভিটা কি না, তো আর এর দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হওয়ার কথা, তাই না? কিন্তু এখন কি রেজিস্ট্যান্স আর আছে? আর নেই। কি হয়েছে না, তো আর ভি মিলে যে তুল্য রেজিস্ট্যান্স আর ওয়ান, সেইটা হয়েছে। ফলে কি হয়েছে না, তো এই দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। ফলে ভিও চেঞ্জ হয়ে গেল, আইও চেঞ্জ হয়ে গেল। ফলে আমাদের আর এর ভ্যালু আমরা ঠিকঠাক পাবো না। ঠিক আছে, অর্থাৎ এইভাবে যদি আমরা ওমস ল অ্যাপ্লাই করে সার্কিটে আর এর ভ্যালু নির্ণয় করতে যাই, তাহলে কিন্তু সামান্য ত্রুটি আমাদের ধরা পড়বে। ঠিক আছে, বুঝতে পারলে তো? যদিও আর ভির আইডিয়াল কেসে ভ্যালু হওয়া উচিত কত, ইনফিনিটি। দেখো, সত্যি যদি তাই হতো, আর ভির ভ্যালু যদি ইনফিনিটি হতো, তাহলে এখানে দেখো তো 1/R1 ইজিক্যাল টু 1/R প্লাস 1/RV। আর ভির ভ্যালু কত বললাম, ইনফিনিটি হলো। তাহলে 1/ইনফিনিটি মানে কত, এই টার্মটা 0 হয়ে যেত। তাহলে 1/R1 ইজিক্যাল টু 1/R হতো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম কি, R1 ইজিক্যাল টু R। ওকে, তার মানে কি, এর ভ্যালু যদি সত্যি ইনফিনিটি হতো, এই রেজিস্ট্যান্সের ভ্যালু, তাহলে এই দুই প্রান্তের মধ্যে রেজিস্ট্যান্স তুল্য রোধ কত হতো, আরই হতো। ওকে, এবার এই আর এর সঙ্গে অ্যামমিটারের রেজিস্ট্যান্স আমরা যোগ করতাম R2। তাহলে এখানে R2 সমান সমান R1 মানে কি হতো, তাহলে তখন আর প্লাস আর এ মানে কি, অ্যামমিটারের রোধ যদি তোমার আইডিয়াল কেসে 0 ধরতাম আমরা, তাহলে আর এর ভ্যালু কত হতো, 0 হতো। তাহলে কি হতো, R2 ইজিক্যাল টু R1 প্লাস 0। R1 এর ভ্যালু কত ধরে মানে পেয়েছিলাম আইডিয়াল কেসে R, তাই না? তাহলে R2 ইজিক্যাল টু R প্লাস 0 সমান আরই পেতাম। ওকে, তাহলে আইডিয়াল কেসে এটা সম্ভব ছিল। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তব ক্ষেত্রে ভোল্টমিটারের রোধ অসীম হয় না, খুব উচ্চমানের হয় ঠিকই, কিন্তু অসীম হয় না। ওকে, আর অ্যামমিটারের রোধ খুব নিম্নমানের হয় ঠিকই, কিন্তু 0 হয় না। ঠিক আছে, সেই জন্যই কি হয় না, তো সার্কিটে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়। সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হলে আইও চেঞ্জ হয়, ভিও চেঞ্জ হয়। ফলে আর এর সঠিক মান পাওয়া যায় না, সামান্য ত্রুটি থেকে যায়। ঠিক আছে, তো এখন আর এর সঠিক ভ্যালু পাওয়ার জন্য আমরা যে বিষয়টা পড়ব, সেটা হচ্ছে কি না, তো একটা ব্রিজ, হুইস্টন ব্রিজের মাধ্যমে কিভাবে আমরা একটা অজানা রেজিস্ট্যান্সকে নিখুঁতভাবে আমরা মাপতে পারি, সেটা আমরা এবার দেখব। ওকে।
আমাদের নেক্সট আলোচনা হুইস্টন ব্রিজ। 4টে রেজিস্ট্যান্স আর একটা গ্যালভানোমিটার যেভাবে ছবিতে দেখানো হয়েছে সেভাবে যদি কানেক্টেড থাকে তাহলে আমরা বলি এটা একটা হুইস্টন ব্রিজ ফর্ম করেছে। ওকে, দেখো এখানে 4টে রেজিস্ট্যান্সের মধ্যে পি কিউ এই রেজিস্ট্যান্স দুটো সিরিজে যুক্ত, তাই না, শ্রেণী সমবায় যুক্ত আছে। আর নিচের দুটো রেজিস্ট্যান্স আর এস এরাও সিরিজে আছে, মানে শ্রেণী সমবায় যুক্ত আছে। ঠিক আছে, আর পি আর কিউ এর যে কানেক্টিং পয়েন্ট আর ও এস এর যে কানেক্টিং পয়েন্ট, এই দুটো কানেক্টিং পয়েন্টের মধ্যে একটা গ্যালভানোমিটার যুক্ত আছে। ঠিক আছে, তো হুইস্টন ব্রিজকে ব্রিজ বলা হচ্ছে কেন? ব্রিজ কি? ব্রিজ তোমরা জানো যে দুটো বিন্দুর মধ্যে যে কানেক্টিং ওয়ে সেটাই হচ্ছে কি ব্রিজ। এক্ষেত্রে দেখো পি কিউ এর যে কানেক্টিং পয়েন্ট আর আর এস এর মধ্যে যে কানেক্টিং পয়েন্ট, এই দুটো কানেক্টিং পয়েন্টের মধ্যে গ্যালভানোমিটার কি করেছে না তো কানেক্ট করেছে, মানে এখানে গ্যালভানোমিটারটাই আমাদের ব্রিজের ভূমিকা পালন করছে। বুঝতে পারলে তো? অর্থাৎ গ্যালভানোমিটারটাই এখানে ব্রিজ। ওকে, বেশ, এই হুইস্টন ব্রিজে আমরা এবার একটু বায়াসিং করে দিই। এখানে একটা কি রাখলাম, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, এই পয়েন্টের নাম আমরা এ বললাম, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, এবার কে কে যদি আমি ক্লোজ করে দিই তাহলে সার্কিটে একটা কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, মূল কারেন্ট মনে করলাম আই কারেন্টটা এখানে এখানে এবং এখানে দুটো ভাগে ভাগ হবে। ওপরে গেল মনে করলাম I1, নিচে গেল মনে করলাম I2। ওকে, তারপরে এখানে এসে আই কারেন্টটা আবার দুটো ভাগে ভাগ হবে। মনে করলাম এখান দিয়ে যে কারেন্টটা গেল সেটা হলো IG। ওকে, এখন ব্রিজের ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, মানে সাম্যাবস্থায় কি হয় না তো আইজির ভ্যালু 0 হয়। এটা আমরা দেখব একটু পরে, এ বিষয়ে আমরা আলোচনা করছি। আইজির ভ্যালু 0 হয়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, গ্যালভানোমিটার নিষ্পন্দ অবস্থায় থাকে। তখন এই I1 সেটা I1 রূপেই এর মধ্যে চলে আসে, কিউ এর মধ্যে চলে আসে। আর এই I2 এখানে I2 রূপেই এস এর মধ্যে চলে আসে। দিয়ে I1 আর I2 মিলিত হয়ে আবার I হয়ে সার্কিটে ব্যাক করে। বুঝতে পারলে? এটা প্লাস, এটা মাইনাস। এই হুইস্টন ব্রিজের 3টে রেজিস্ট্যান্স আমরা আমাদের নন রেজিস্ট্যান্স হবে, অর্থাৎ রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু আমরা জানবো। 3টে রেজিস্ট্যান্স আমরা জানতে পারবো তাদের মান। এই 3টে রেজিস্ট্যান্সের মান জানার থাকলে আমরা একটা আননোন রেজিস্ট্যান্স এস এর মান আমরা বার করতে পারবো। ঠিক আছে, আগে আলোচনা করছিলাম, আমরা একটা রেজিস্ট্যান্সকে মাপতে গেছিলাম একটা সার্কিটের একটা সেলের সঙ্গে যোগ করে গ্যালভানোমিটার দিয়ে। সেখানে আমরা রেজিস্ট্যান্সের সঠিক ভ্যালু আমরা নির্ণয় করতে পারিনি। ঠিক আছে, কিন্তু এই হুইস্টন ব্রিজের সাহায্যে ওই রকম একটা অজানা রেজিস্ট্যান্সের মান আমরা নিখুঁতভাবে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, হুইস্টন ব্রিজের 3টে রেজিস্ট্যান্সের মান আমাদের জানা থাকবে আর একটা রেজিস্ট্যান্সের মান আমাদের অজানা থাকবে। ঠিক আছে, এই জানা 3টে রেজিস্ট্যান্সের মানের সাহায্যে এই অজানা রেজিস্ট্যান্সের মানটাকে আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। এখানে অজানা রেজিস্ট্যান্স হিসাবে আমরা এস রোধটাকে আমরা চুজ করি, অর্থাৎ এস রেজিস্ট্যান্সটাই হচ্ছে আমাদের এক্ষেত্রে অজানা রেজিস্ট্যান্স এক্স ধরলাম। ওকে, আচ্ছা, হুইস্টন ব্রিজের সাম্যাবস্থায় কি বললাম না তো হুইস্টন ব্রিজের সাম্যাবস্থায় গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। ওকে, অর্থাৎ গ্যালভানোমিটার দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে আইজি ইজিক্যাল টু 0 হয়। তাহলে আমাকে পি কিউ আর এস এমনভাবে আমাকে অ্যারেঞ্জ করতে হবে যাতে বি বিন্দুর পোটেনশিয়াল আর ডি বিন্দুর পোটেনশিয়াল একই হয়। ওকে,
বি বিন্দুর পোটেনশিয়াল আর ডি বিন্দুর পোটেনশিয়াল যদি একই হয় তাহলে বি আর ডি এর মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। আর পোটেনশিয়াল ডিফারেন্স না থাকলে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ তখন গ্যালভানোমিটার অকার্যকর অবস্থায় থাকবে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। বোঝা গেল? সেই কন্ডিশনটাই হচ্ছে কি না, তো এই হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার কন্ডিশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ওকে, সেই কন্ডিশনটা আমরা এখন নির্ণয় করতে চলেছি। কোন কন্ডিশনে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, তথা বি ও ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স শূন্য হবে, তথা বি ও ডি এর পোটেনশিয়াল সমান হবে। ওকে, সেই কন্ডিশনটা আমরা এখন বার করতে চলেছি। আমরা এই হুইস্টন ব্রিজের যে সাম্যাবস্থার কন্ডিশন, সেটা আমরা দুটো পদ্ধতিতে আমরা এখানে বার করব। নাম্বার 1 হচ্ছে ওমস ল এর মাধ্যমে, আর নাম্বার 2 হচ্ছে কারশফস ল এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা মেথড 1-এ চলে যাই। এখানে লিখে ফেলি মেথড 1 ইউজিং ওমস ল। মনে করি এ বি সি ও ডি এর বিভব যথাক্রমে ভিএ, ভিবি, ভিসি ও ভিডি। ওকে, পি এ মানে পি রেজিস্ট্যান্সে ওমের সূত্র প্রয়োগ করে পাই কি পাই? দেখো, পি এর দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভিএ মাইনাস ভিবি। ঠিক আছে, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এ থেকে বিতে যাচ্ছে, কাছাকাছি ভি এ বড় ভিবির থেকে, কাছাকাছি পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু কি লিখবো? আই ইন্টু রেজিস্ট্যান্সের ভ্যালু, মানে I1 ইন্টু পি। তাহলে আমরা লিখলাম ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু I1 ইন্টু পি, ইকুয়েশন নম্বর 1 দিলাম। ঠিক আছে, এবার কিউ এ ওহমের সূত্র প্রয়োগ করে পাই। দেখো, কিউতে ওহমের সূত্র অ্যাপ্লাই করো, এটা I1। দেখো, কিউতে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে? বি থেকে সিতে যাচ্ছে, তাই না? তাহলে বি এর পোটেনশিয়াল বেশি সি এর থেকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো? ভিবি মাইনাস ভিসি। তাহলে লিখে ফেলি ভিবি মাইনাস ভিসি ইজিক্যাল টু, এখানে আই কত? I1, তাহলে I1 ইন্টু রেজিস্ট্যান্স কত? কিউ, ইকুয়েশন নাম্বার 2 দিলাম। ঠিক আছে, আর এ ওহমের সূত্র প্রয়োগ করে পাই। আর এ ওহমের সূত্র প্রয়োগ করো। দেখো, আর এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এ থেকে ডি এর দিকে যাচ্ছে। পোটেনশিয়াল কার বেশি? এর বেশি, ডি এর কম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভিএ মাইনাস ভিডি। তাহলে লিখে ফেলি ভিএ মাইনাস ভিডি ইজিক্যাল টু কি লিখবো? এখানে কারেন্ট কত? I2, রেজিস্ট্যান্স কত? আর। তাহলে I2 ইন্টু আর, ইকুয়েশন নাম্বার 3 দিলাম। ঠিক আছে, এইবার আমরা এস এ ওহমের সূত্র অ্যাপ্লাই করি। ঠিক আছে, এস এ ওহমের সূত্র তোমরা প্রয়োগ করো। কি লিখবো? এখানে দেখো, এস এ কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে? ডি থেকে সিতে যাচ্ছে, কাছাকাছি ডি এর পোটেনশিয়াল বেশি, সি এর পোটেনশিয়াল কম। কতটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে? ভিডি মাইনাস ভিসি। তাহলে লিখে ফেলি ভিডি মাইনাস ভিসি ইজিক্যাল টু আই, মানে কত? I2 ইন্টু এখানকার রেজিস্ট্যান্স কত? এস, I2 ইন্টু এস, ইকুয়েশন নম্বর 4। ঠিক আছে, এবার এই যে 4টি ইকুয়েশন পেলাম কোন কন্ডিশনে? না তো হুইস্টন ব্রিজের সাম্যাবস্থায়। ঠিক আছে, সাম্যাবস্থায় মানে যখন IG ইজিক্যাল টু 0। এটা একদম প্রথমে লিখে দেওয়া উচিত যে সাম্যাবস্থায় IG ইজিক্যাল টু 0। ওকে, এটা একদম আমরা প্রথমে লিখে দেব। সার্কিটের নিচেও আমরা লিখে দিতে পারি
সাম্যাবস্থায় আইজি ইজিক্যাল টু 0, অর্থাৎ এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ওকে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না গেলে কি হবে না, তো বি বিন্দুর পোটেনশিয়াল আর ডি বিন্দুর পোটেনশিয়াল সমান হয়ে যাবে। পোটেনশিয়ালের ডিফারেন্স থাকবে তবেই তো কারেন্ট যাবে। কারেন্ট যাচ্ছে না মানে কি, এদের পোটেনশিয়াল সমান, কাজে কাজে ভিবি সমান ভিডি। ওকে, ভিবি সমান ভিডি, এটা আমরা লিখে রাখলাম। তাহলে ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2 ইমপ্লাইজ, তাহলে আমরা লিখে ফেলি 1 ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ, ইকুয়েশন 1 এ কি আছে দেখো, ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু I1P। তাহলে আমরা লিখে ফেলি ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু I1P। ওকে, আর ইকুয়েশন 2 এ কি আছে, ভিবি মাইনাস ভিসি ইজিক্যাল টু I1Q। তাহলে বাই ভিবি মাইনাস ভিসি ইজিক্যাল টু কত হচ্ছে I1Q। ওকে, তাহলে ওর আমরা কি লিখতে পারি দেখো, ভিএ মাইনাস ভিবি বাই ভিবি মাইনাস ভিসি ইজিক্যাল টু I1 ক্যান্সেল আউট, সিন্স I1 নট ইজিক্যাল টু 0, তাহলে কি হবে পি বাই কিউ। এটাকে ইকুয়েশন নম্বর আমরা 5 দিয়ে রাখলাম। ঠিক আছে, আবার ইকুয়েশন 3 ডিভাইডেড বাই ইকুয়েশন 4 ইমপ্লাইজ, ইকুয়েশন 3 কে ইকুয়েশন 4 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে কি লিখবো, ভিএ মাইনাস ভিডি বাই ভিডি মাইনাস ভিসি ইজিক্যাল টু I2R বাই I2S। ওকে, ওর দেখো ভিডি মানে কি ভিবি, তাই না, তাহলে আমরা লিখতে পারি ভিএ মাইনাস ভিডির জায়গায় ভিবি বাই ভিডির জায়গায় এগেন আমরা ভিবি লিখলাম মাইনাস ভিসি ইজিক্যাল টু I2 ক্যান্সেল আউট, সিন্স I2 নট ইজিক্যাল টু 0, তাহলে কত হচ্ছে R বাই এস। এটাকে ইকুয়েশন নাম্বার 6 দিলাম। ঠিক আছে, এবার দেখো ইকুয়েশন 5 আর 6 কে তোমরা ট্যালি করো, দেখো দুটো ইকুয়েশনই লেফট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, তাই না, ভিএ মাইনাস ভিবি বাই ভিবি মাইনাস ভিসি, এটাও ভিএ মাইনাস ভিবি বাই ভিবি মাইনাস ভিসি। তাহলে আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড দুটো সমান করতে পারি। অতএব ফ্রম 5 and 6 কি করতে পারি আমরা, পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস। ওকে, এটাই হচ্ছে কি হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার সমীকরণ। ঠিক আছে, এই সাম্যাবস্থার সমীকরণ থেকে আমরা এস ইজিক্যাল টু কি লিখতে পারি, আর ইন্টু এস ইজিক্যাল টু আর ইন্টু কিউ বাই পি। ওকে, দেয়ারফর এস মানে কি এক্স, অজ্ঞাত রেজিস্ট্যান্স আমাদের এক্স। এক্স এসের এস মানে কি বলেছি, এস মানেই হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্সটা আননোন, তাহলে এই এস এর জায়গায় আমরা এক্স লিখতে পারি, এক্স ইজিক্যাল টু আর ইন্টু কিউ বাই পি। তাহলে আর কিউ আর পি এর ভ্যালু যদি আমাদের জানা থাকে তাহলে এক্স এর ভ্যালু আমরা এখানে পেয়ে যাব, তাই না। এটাই হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার সমীকরণ এইটা। ওকে, এটাকে আমরা ইকুয়েশন নম্বর 7 দিয়ে রাখলাম। আমরা হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার ইকুয়েশন আমরা বার করছি এবার কারশফস ল এর সাহায্যে। মেথড 2 ইউজিং কারশফস ল। ঠিক আছে, সাম্যাবস্থায় আইজি ইজিক্যাল টু কত 0, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ওকে, এই অবস্থায় আমাদের কি হয়েছে না, তো মূল কারেন্ট আই ভাগ হয়েছে I1 I2-তে, I1 এর টোটালটাই চলে গেছে তোমার পি থেকে কিউতে,
আর I2টাও টোটালটাই আর থেকে এসে চলে গেছে, দিয়ে আবার তারা সি পয়েন্টে মিলিত হয়ে আই রূপে সার্কিটে ব্যাক করেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে কি ক্লোজ করা হয়েছে, ফলে কারেন্ট এখানে মুভ করছে। তখন ব্রিজটা সাম্যাবস্থায় আছে, কারণ কি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, গ্যালভানোমিটার কাঁটা 0 দাগে রয়েছে। কারেন্ট গেলেই কাঁটা কি হবে, গ্যালভানোমিটারের নড়ে উঠবে। ঠিক আছে, গ্যালভানোমিটারের কাঁটা নড়ে উঠবে, বুঝতে পারলে তো, ওইদিকে বা ওইদিকে। ঠিক আছে, কারেন্ট না গেলে কি হবে, গ্যালভানোমিটার কাঁটা 0 দাগে থাকবে। আমরা দেখছি এই অবস্থায় গ্যালভানোমিটার কাঁটা 0 দাগে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কারশফস ল ইউজ করব। আমরা ABDA লুপে প্রথমে কারশফস ল ইউজ করি, ABDA। ঠিক আছে, তাহলে আমরা লিখি AB KVL অ্যাপ্লাই করে পাচ্ছি, মানে ABDA লুপে KVL প্রয়োগ করে পাই। ঠিক আছে, আমরা কি কনভেনশন ধরেছিলাম, আমরা ধরেছিলাম যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে আমাদের পজিটিভ হবে, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমাদের নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এখানে KVL অ্যাপ্লাই করছি আমরা ABDA লুপে। KVLটা কি, KVLটা হচ্ছে সামেশন অফ IR ইজ ইকাল টু সামেশন অফ E। ঠিক আছে, দেখো এই লুপে কিন্তু কোনো সেল নেই, কাজেই E নেই এখানে, যা আছে সব IR। তাহলে এই সার্কিটে দেখো I কিভাবে যাচ্ছে, পিতে I এভাবে যাচ্ছে, এভাবে যাওয়া মানে আমি হাত ঘোরাই, কোন দিকে ঘুরছে, আমার হাতটা ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এখানে যে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে IP, সেই IPটা কি নেগেটিভ। তাহলে আমরা লিখব -I1P। ওকে, আচ্ছা, এইখানে দেখো I2 এদিকে যাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স R আছে, কাজেই এর পোটেনশিয়াল ড্রপ I2R। এটা প্লাস না মাইনাস হবে দেখে নিই। তাহলে এই দিকে যদি যাই, তাহলে এইভাবে যদি আমি এই লুপে ঘোরাই, বুঝতে পারছো কি বলছি আমি, I2 দিকে যাচ্ছে, তাহলে এইভাবে আমি হাতটা ঘোরাবো, তাহলে এটা কীরকম হচ্ছে না, তো অ্যান্টি ক্লকওয়াইজ, কাজেই I2R এখানে পজিটিভ। তাহলে আমরা লিখলাম প্লাস I2R। ওকে, আর হচ্ছে কি না, তো আমাদের এখানে IG তো 0, তাই না, তাহলে IG ইন্টু G, তাহলে 0 ইন্টু G 0 হয়ে যেত, সেটা লিখলাম না এখানে, ইজ ইকাল টু কোনো তো EMF নেই এর মধ্যে, কোনো তো সেল নেই, কাজেই E এর মানটাও কত, 0। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে মাইনাস I1P ইজ ইকাল টু মাইনাস I2R। ঠিক আছে, অর আমরা বলতে পারি I1 বাই I2 ইজ ইকাল টু R বাই P। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার এটাকে 1 দিয়ে রাখলাম। এবার নেক্সট লুপে আমরা ইউজ করব KVL, সেটা হচ্ছে কি, তো BCDB লুপে। দেখো BCDB লুপে আমরা KVL প্রয়োগ করে পাই। তাহলে এখানে আমরা প্রয়োগ করছি KVL এর ফর্মুলা কি, সামেশন অফ IR ইজ ইকাল টু সামেশন অফ E। therefore আমরা দেখি এখানে সামেশন অফ IR, I এদিকে যাচ্ছে, এটা হলো Q, I মানে কত, I1, তাহলে IR বলতে I1Q। আচ্ছা, এটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে দেখে নিই। তাহলে এদিকে যাচ্ছে মানে এইভাবে যদি হাত ঘোরাই লোকে, তাহলে এটা কি হয়ে গেল, ক্লকওয়াইজ হয়ে যাওয়া মানে কি নেগেটিভ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, I1Q আমার মাইনাস, তাহলে লিখে ফেলি মাইনাস I1Q প্লাস, এখানে দেখি I2S, তাই তো, কারেন্ট I2, রেজিস্ট্যান্স S। তাহলে এখানে এইভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে আমাকে হাতটা ঘোরাতে হবে এভাবে এই লুপে,
তাহলে এটা কীরকম ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, কাজে কাজে আই টু এসটা কি না তো পজিটিভ, তাহলে আমরা লিখে ফেলি প্লাস আই টু এস ইজিক্যাল টু, দেখো এখানেও কোনো সেল নেই, কাজে কাজে এই সামেশন অফ ই এর ভ্যালুটা কত 0 হবে। দেয়ারফর আমরা লিখতে পারি এখানে মাইনাস আই ওয়ান কিউ ইজিক্যাল টু মাইনাস আই টু এস, তাই তো। অর আমরা লিখতে পারি আই ওয়ান বাই আই টু ইজিক্যাল টু এস বাই কিউ, ঠিক আছে। এটাকে দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখো ইকুয়েশন 1-এর লেফট হ্যান্ড সাইডে আই ওয়ান বাই আই টু আছে, আর ইকুয়েশন 2-এরও লেফট হ্যান্ড সাইডে আই ওয়ান বাই আই টু আছে, তাই না। তাহলে ফ্রম 1 and 2 কি পাচ্ছি না তো আর বাই পি ইজিক্যাল টু এস বাই কিউ, অর পি বাই কিউ ইজিক্যাল টু, দেখো পি বাই কিউ, উপরে পি নিয়ে চলে গেলাম, পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস। এটাই হচ্ছে কি হুইস্টন ব্রিজের, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের, দেখো পিকে আমরা উপরে নিয়ে গেছি, তাহলে পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস, এটাই হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার সমীকরণ। ওকে, আর এসটা যদি আমাদের বার করতে হয় তাহলে এস ইজিক্যাল টু আমরা কি লিখব, আর ইন্টু এস ইজিক্যাল টু কি লিখব, আর ইন্টু কিউ বাই পি, অর এস এর ভ্যালুকে আমরা এক্স ধরি, এক্স ইজিক্যাল টু আর ইন্টু কিউ বাই পি, ঠিক আছে। তাহলে আমরা হুইস্টন ব্রিজের যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অর্থাৎ সাম্যাবস্থার যে শর্ত, সেটা আমরা ওহমস ল এবং কারশফস ল দুটোর মাধ্যমেই আমরা শিখলাম, ঠিক আছে। হুইস্টন ব্রিজ সম্বন্ধে কয়েকটি ইম্পর্টেন্ট কথা আমাদের জেনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে ব্রিজটার নাম হুইস্টন ব্রিজ। ব্রিজ হচ্ছে কি না তো এখানে গ্যালভানোমিটারটাই হচ্ছে ব্রিজ, কারণ এই গ্যালভানোমিটারটা বি আর ডি বিন্দুর মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং মূল ভূমিকা পালন করছে এখানে গ্যালভানোমিটার, ঠিক আছে। গ্যালভানোমিটার আমাদের ডিটেক্ট করে দিচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। কারেন্ট যদি যায় তাহলে ব্রিজ কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে না। কারেন্ট না গেলেই অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টের মান যদি আইজি ইজিক্যাল টু 0 হয় তবেই ব্রিজটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, সাম্যাবস্থায় থাকে, এবং সাম্যাবস্থা শর্ত তোমরা দেখলে। নাম্বার 2 হচ্ছে হুইস্টন ব্রিজটা অ্যাকচুয়ালি চার্লস হুইস্টনের নাম অনুসারেই হুইস্টন কথাটা এখানে এসছে। চার্লস হুইস্টন একজন গ্রেট সায়েন্টিস্ট ছিলেন। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি না তো এই হুইস্টন ব্রিজের মাধ্যমে 1 to 1000 ওহম, ওকে কি বললাম, 1 to 1000 ওহম পর্যন্ত রেজিস্ট্যান্সের মান মোটামুটি ঠিকঠাকভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। 1 ওহমের থেকে কম রেজিস্ট্যান্স এই ব্রিজের সাহায্যে নির্ণয় করা যায় না, কারণ হচ্ছে এই যে কানেক্টিং ওয়্যারগুলো আছে এই কানেক্টিং ওয়্যারেরও কিছু রেজিস্ট্যান্স থেকেই যায়, ঠিক আছে, বুঝতে পারলে তো। যদিও রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম কিন্তু সেটা কিন্তু থেকেই যায়। 1 to 1000 ওহম মাপার সময় এই কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স কাউন্টে না আনলেও হয়, কিন্তু যদি খুব নিম্নমানের রেজিস্ট্যান্স তুমি নির্ণয় করতে যাও তাহলে কিন্তু এই কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স কিন্তু কনসিডারে চলে আসে। ফলে হুইস্টন ব্রিজের যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে তোমার যে আননোন রেজিস্ট্যান্স, সেই আননোন রেজিস্ট্যান্সের মান সঠিকভাবে নির্ণয় করা যায় না। নাম্বার 2, খুব হাই রেজিস্ট্যান্সের মান কিন্তু মানে 1000 ওহমের বেশি রেজিস্ট্যান্সের মান কিন্তু এই হুইস্টন ব্রিজের সাহায্যে নির্ণয় করা যাবে না, অর্থাৎ এক্স এর ভ্যালু হবে 1 to 1000 ওহমের মধ্যে, ঠিক আছে। এই ওহমের মধ্যেই এক্স এর ভ্যালুটা হবে, বুঝতে পারলে তো। 1 মাইনাস না, এটা 1 to 1000 হবে, হ্যাঁ 1 to 1000 ওহমের মধ্যেই এক্স এর ভ্যালুটা থাকবে। আচ্ছা, খুব হাইফাই রেজিস্ট্যান্সের কথা বলছিলাম, যদি এক্স এর ভ্যালু খুব উচ্চমানের হয় তাহলে কিন্তু হুইস্টন ব্রিজের সাহায্যে
এই উচ্চমানের রোধ নির্ণয় করা যায় না। কারণ কি? কারণ হচ্ছে খুব উচ্চমানের রোধ নির্ণয় করতে গেলে পি কিউ আর এস এদের মানও খুব উচ্চমানের হতে হয়, এবং সঙ্গে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সও খুব উচ্চমানের হতে হয়। আর গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স খুব উচ্চমানের হলে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু খুব কমে যাবে, ঠিক আছে? ফলে ব্রিজটা তার যে সেন্সিটিভিটি, সেই সেন্সিটিভিটি নষ্ট হবে। এবং লাস্টলি যেটা বলবো সেন্সিটিভিটির কথা, যে হুইস্টন ব্রিজের সেন্সিটিভিটি মানে সুবেদিতা তখনই বজায় থাকে যখন পি কিউ আর এস এবং জি অর্থাৎ গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স এদের মান কাছাকাছি হয় বা সমান হয়। বোঝা গেল? পি কিউ আর এস এবং জি এদের মান কাছাকাছি হয় বা সমান হয়, তবেই কি না তো হুইস্টন ব্রিজের সেন্সিটিভিটি সব থেকে বেশি হয়। ঠিক আছে? হুইস্টন ব্রিজের থিওরি অ্যাপ্লাই করে আননোন রেজিস্ট্যান্স নির্ণয়ের জন্য যে সমস্ত যন্ত্রগুলো বানানো হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে মিটার ব্রিজ। ঠিক আছে? তো মিটার ব্রিজের গঠনটা একটু আমরা দেখে নিই। যে এই যে দেখছো ডট 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 লাইন করা আছে, এটা হচ্ছে একটা কাঠের পাটাতন। ঠিক আছে? কাঠের একটা ফ্রেম। এই কাঠের ফ্রেমের ওপর এরকম পেতলের পাত থাকে। এগুলো হচ্ছে পেতলের পাত। এগুলো সব পেতলের বা তামার পাত, অর্থাৎ হাইলি কন্ডাক্টর, খুব ভালো সুপরিবাহী। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখছো একটা লাইন, এটা হচ্ছে একটা তার। এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। কত বললাম? 1 মিটার। এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। ঠিক আছে? সেই জন্যই এই ব্রিজটার নাম হচ্ছে মিটার ব্রিজ, যেটা হুইস্টন ব্রিজের একটা অ্যাপ্লাইড ফর্ম। হুইস্টন ব্রিজের থিওরি অ্যাপ্লাই করে এই ব্রিজটা বানানো হয়েছে। ঠিক আছে? এইটা হচ্ছে কি বললাম না তো একটা তার। তারটা সুষম প্রস্থচ্ছেদের এবং তার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এইখানে একটা রেজিস্ট্যান্স বক্স লাগানো থাকে আর। ওকে, এই যে আমাদের হুইস্টন ব্রিজের যে পি কিউ আর এস আছে, এই আরটা হচ্ছে এইটা। এটা একটা রেজিস্ট্যান্স বক্স। প্রয়োজন মতো এখানে আমরা আর ইউজ করতে পারি। 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 5 ওহম, 10 ওহম, 50 ওহম, 100 ওহম, 1000 ওহম। ঠিক আছে? যেরকম ইচ্ছে আমি আর এখানে দিতে পারি। বোঝা গেল? আর আমাকে যে রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে, আমাদের যে রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে অজ্ঞাত রোধ, সেইটা হচ্ছে ইএস বা এক্স। ঠিক আছে? তাহলে আর বুঝলাম, এক্স বুঝলাম। তাহলে পি কিউ এখানে কোনটা? পি কিউ হচ্ছে গোটা তারটার বাঁ দিকটা হচ্ছে পি আর ডান দিকটা হচ্ছে কিউ। এখন তো গোটাই হয়ে আছে, কাজেই পি কিউ তো আলাদাভাবে বোঝা যাচ্ছে না। একটু পরেই আমরা ব্রিজটাকে বায়াসিং করব, তখন আমরা বুঝে যাব যে কতটুকু পি আর কতটুকু কিউ হয়ে আছে। অর্থাৎ এই গোটা তারটার বাঁ দিকটা হচ্ছে কি বললাম? পি আর ডান দিকটা হচ্ছে কিউ। ঠিক আছে? এই পয়েন্টে যদি আমি রাখি তাহলে কি বলবো? এই বাঁ দিকটা হচ্ছে পি, ডান দিকটা হচ্ছে কিউ। যদি এই পয়েন্টে থাকি তাহলে কি বলবো? এই বাঁ দিকটা হচ্ছে পি, ডান দিকটা হচ্ছে কিউ। ঠিক আছে? এটা আমরা একটু পরেই দেখে নিচ্ছি। ঠিক আছে? এইবার হুইস্টন ব্রিজের যেভাবে বায়াসিং করা হয়েছে, মিটার ব্রিজকে আমরা ঠিক সেভাবে বায়াসিং করি। দেখো কি করা হয়েছে। পি আর আর এর সংযোগস্থলে ব্যাটারির পজিটিভ প্রান্তকে চাবি দিয়ে যোগ করা হয়েছে। তাহলে কি বললাম? এই দিকটা তো পি, এদিকে পি লিখে রাখি। আর আমার এই দিকটা হবে কিউ, তাহলে এদিকে কিউ লিখে রাখি। তাহলে পি আর আর এর সংযোগস্থল বলতে কোনটা বোঝাবে? এটা হলো পি আর এইটা হচ্ছে আর। ঠিক আছে? আর এটা হচ্ছে তামার পাত বা পেতলের পাত। ঠিক আছে? তাহলে পি ও আর এর সংযোগস্থল এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যে কোনো একটা জায়গা হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা এই পয়েন্টটাকে ধরলাম। তাহলে পি ও আর এর সংযোগস্থলে কি আছে? ব্যাটারির পজিটিভ যুক্ত আছে একটা চাবি দিয়ে। তাহলে আমরা সেটা করে দিই। এখানে
একটা কি ইউজ করলাম আমরা, আর এটা হলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল। ওকে, এটা নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, আচ্ছা, কিউ আর এস এর সংযোগস্থল ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে এখানে কিউ কোনটা? এই তারের এই দিকটা হচ্ছে কিউ, তাহলে কিউ আর এস, এটা হচ্ছে এস, এর সংযোগস্থল এইগুলো, তাই না? তাহলে এইটাই আমরা ধরলাম। তাহলে এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যুক্ত, ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে একে আমরা জয়েন করে দিলাম। ওকে, আচ্ছা, পি আর কিউ এর সংযোগস্থলের সঙ্গে গ্যালভানোমিটারের একটা এন যুক্ত। আর কি আছে না, তো আর ও এস এর সঙ্গে, আর ও এস এর সংযোগস্থলের সঙ্গে গ্যালভানোমিটারের অপর এনটা যুক্ত। ঠিক আছে, তাহলে আমরা আর ও এস এর সংযোগস্থল বলতে এটা ধরলাম, এইটাকে আমরা গ্যালভানোমিটার মনে করলাম, এটা গ্যালভানোমিটার। তাহলে আর ও এস এর সংযোগস্থলের সঙ্গে গ্যালভানোমিটারের একটা এন যুক্ত, আর ও এস এর সংযোগস্থলের সঙ্গে গ্যালভানোমিটার একটা এন যুক্ত হলো। আর অপর এনটা কোথায় আছে? পি ও কিউ এর সংযোগস্থল। দেখো আমি কি বলেছিলাম, এই দিকটা হবে পি আর এই দিকটা হবে কিউ। এবার আমরা কি করলাম, গ্যালভানোমিটারকে আমরা নিয়ে আসছি এখানে, এই তারের সঙ্গে যাতে টাচ না করে এভাবে নিয়ে এলাম, নিয়ে এসে গ্যালভানোমিটারের সঙ্গে একটা জকি লাগালাম। ঠিক আছে, জকি মানে হচ্ছে একটা মুভেবল ডিভাইস, সঞ্চারণশীল একটা ডিভাইস। ঠিক আছে, ওই জকি এইখানে অ্যাড করলাম। জকিটাকে আমরা মুভ করাতে পারি, জকিটাকে আমরা মুভ করাতে পারি, এদিক থেকে এদিকে নিয়ে যেতে পারি, এদিক থেকে এদিকে নিয়ে যেতে পারি। এদিক থেকে এদিকে নিয়ে গেলে কি হবে, পি এর দৈর্ঘ্য কমে যাবে, মানে পি এর রেজিস্ট্যান্স কমে যাবে। আর এদিক থেকে এদিকে মুভ করালে কি হবে, পি এর দৈর্ঘ্য বেড়ে যাবে, মানে পি এর রেজিস্ট্যান্স বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে জকি হচ্ছে কি না, তো একটা সঞ্চারণশীল একটা ডিভাইস। ওকে, এই জকিকে আমরা মুভ করাতে পারি, এই তার বরাবর আমরা মুভ করাতে পারি। বোঝা যাচ্ছে? যদি বাঁ দিকে নিয়ে যাই তাহলে পি এর দৈর্ঘ্য কমে যাবে, মানে পি এর রেজিস্ট্যান্স কমে যাবে, কিউ এর রেজিস্ট্যান্স বেড়ে যাবে। বোঝা গেল? আর যদি ডান দিকে নিয়ে যায় তাহলে পি এর দৈর্ঘ্য বেড়ে যাবে, মানে পি এর রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আর কিউ এর দৈর্ঘ্য কমে যাবে, ফলে রেজিস্ট্যান্স কমে যাবে। ফলে পি কিউকে ভ্যারি করাবে কে না, তো জকি। বোঝা গেল? তাহলে এই জকি যেখানে টাচ করবে তার বাঁ দিকটা হয়ে যাবে পি আর ডান দিকটা হয়ে যাবে কিউ। বোঝা গেল? জকি তারের যে জায়গাটায় টাচ করে থাকবে, যদি এখানে টাচ করে থাকে তাহলে কি হবে, বাঁ দিকটা এখান থেকে এতটা হবে পি আর এখান থেকে এতটা হবে কিউ। বুঝতে পারলে? আর জকি যদি এইখানে টাচ করে থাকে তাহলে পি কতটুকু হবে, এখান থেকে এইটুকু হবে পি আর বাদ বাকিটা হবে কি, কিউ। বোঝা গেল তো? তাহলে পি আর কিউকে ভ্যারি করাবে কে, পরিবর্তনশীল করবে কে না, তো এই জকিটা। বুঝতে পারলে? তাহলে দেখো সার্কিটটা আমরা কমপ্লিট করলাম। তাহলে এইটাই হচ্ছে কি হুইস্টন ব্রিজের সার্কিট। এই সার্কিটটা হুইস্টন ব্রিজের অ্যাপ্লাইড ফর্ম। হুইস্টন ব্রিজটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি এই মিটার ব্রিজে। এখানে মিটার ব্রিজের এ বি তারের দৈর্ঘ্য সমান 100 সেন্টিমিটার হয় আমাদের। ঠিক আছে, মনে করি প্রতি একক দৈর্ঘ্যে রোধ সমান রো। তারটার প্রত্যেকটি সেন্টিমিটারে একক দৈর্ঘ্য এখানে বলতে কি বুঝবো না, তো 1 সেন্টিমিটার। যেহেতু 100 সেন্টিমিটার আমরা তারের দৈর্ঘ্য নিয়েছি, তাহলে মনে করি প্রতি একক দৈর্ঘ্যে রোধ সমান রো। ওকে, তাহলে মনে করি যে এই জকি যখন যে পয়েন্টে আছে তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ বৃষ্টি সাম্যাবস্থায় আছে।
ঠিক আছে। তাহলে সাম্যাবস্থায় কি লিখলাম, সাম্যাবস্থায় এ জে এর দৈর্ঘ্য সমান এল, ঠিক আছে। অর্থাৎ জকি যখন যে পয়েন্টে আছে তখন পি এর দৈর্ঘ্য কয়টুকু, না তো এই এ যে অংশ, ঠিক আছে। তাহলে এ যে দৈর্ঘ্য সমান আমরা কত ধরলাম, এল, ওকে। দেয়ারফর বাকি অংশ কয়টুকু, বি জে, দেয়ারফর বি জে এর দৈর্ঘ্য সমান 100 মাইনাস এল, সবই সেন্টিমিটার এককে, ঠিক আছে। এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে পি সমান কি লিখতে পারি, দেখো একক দৈর্ঘ্যে রোধ কত বলেছি আমি, রো। তাহলে এল দৈর্ঘ্যে রোধ কত, রো ইন্টু এল। তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি রো ইন্টু এল। এবং কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউ এর দৈর্ঘ্য দেখো, কিউ এর দৈর্ঘ্য হচ্ছে বি জে, তাই না। বি জে মানে কত পেয়েছি আমরা, 100 মাইনাস এল সেন্টিমিটার। তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 100 রো ইন্টু 100 মাইনাস এল। তাহলে পি এর রেজিস্ট্যান্সও পেয়ে গেলাম আমরা, কিউ এর রেজিস্ট্যান্সও পেয়ে গেলাম, ঠিক আছে। অতএব সাম্যাবস্থায় পি বাই কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর বাই এস, হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার শর্ত অনুযায়ী। और পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে রো এল, আর কিউ এর ভ্যালু কত, রো ইন্টু 100 মাইনাস এল ইজিক্যাল টু আর বাই এস এর জায়গায় কি লিখবো আমরা, এক্স। এটাই আমাদের অজ্ঞাত রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। और एक्स इजिক্যাল টু কি লিখবো, এক্স ইকুয়াল টু আর ইন্টু ওপরে চলে যাবে 100 মাইনাস এল বাই এল, ওকে। তাহলে এক্স ইজিক্যাল টু কি পেলাম, আর ইন্টু 100 মাইনাস এল বাই এক্স। দেখো এই যে আমাদের যে স্কেলটা আছে, এই স্কেল দিয়ে আমরা কি মেপে ফেলতে পারি, এল এর পরিমাণটা মেপে ফেলতে পারি, এল, ঠিক আছে। অর্থাৎ এ যে এই ডিস্টেন্স কতটুকু সেটা আমরা এই জকি স্কেলের যে জায়গায় টাচ করবে সেই জায়গায় রিডিংটা দেখেই আমরা এল এর দৈর্ঘ্যটা মেপে নিতে পারবো। তাহলে বি জের দৈর্ঘ্য কত হবে, 100 মাইনাস এল, যেটা পাবো সেটা 100 থেকে বাদ দিলেই বীজের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা অজ্ঞাত রেজিস্ট্যান্স এক্স যেটা ফাইনালি পেলাম, আর ইন্টু 100 মাইনাস এল বাই এল, এই ইকুয়েশনে আমাদের কি কি দরকার হচ্ছে, এল এর ভ্যালুটা দরকার হচ্ছে আর আর এর ভ্যালুটা দরকার হচ্ছে। এল এর ভ্যালু আমরা কোথা থেকে পাচ্ছি, স্কেল থেকে দেখতে পাচ্ছি এল এর ভ্যালু কত হবে, আর আর তো আমরা নিজেরাই তুলেছি, তাই না, কারণ রেজিস্ট্যান্স বক্স থেকে আমরা নিজেরাই প্রয়োজন মতো আর তুলেছি, কাছাকাছি আর এর ভ্যালুটা আমরা স্পষ্টতই রেজিস্ট্যান্স বক্সে কত আর তোলা আছে সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি। কাছাকাছি খুব সহজেই রেজিস্ট্যান্স বক্স থেকে আর এর মান আর স্কেল থেকে এল এর মান জানতে পেরে আমরা আননোন রেজিস্ট্যান্স এক্স এর মান নির্ণয় করতে পারছি, ঠিক আছে, খুব সহজে, তাই না, বুঝতে পারলে তো। তাহলে এটাই হচ্ছে কি না তো আমাদের মিটার ব্রিজ, হুইস্টন ব্রিজের একটা অ্যাপ্লাইড ডিভাইস।